বাণী অনিরুদ্ধর জন্য লাঞ্চ নিয়ে অফিসে আসলে সেখানে মৌলি আর দাদু বাণীকে অপমান করে। তখনই অনিরুদ্ধ দাদুর হাতে রেজাইন লেটার তুলে দিয়ে বলে, দাদু আমি এই অফিসে আর চাকরি করব না, আজ থেকে আমি এই অফিস থেকে চলে যাচ্ছি। এটা শুনে মৌলি খুবই রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি আর নয়নতারা যখন কথা বলছিল তখনই সেখানে অনিরুদ্ধ এসে বলে যে আমাকে সত্য কথা বলো তোমরা, যে কে কে ওই নরেঞ্জকে হায়ার করেছিল টাকা দিয়ে। তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে, কি বলছো অনিরুদ্ধ, তুমি এমনটা বলতে পারো না। তখনই নয়নতারা বলে ওঠে, অনিরুদ্ধ এসব বিষয়ে আমরা কিছু জানি না, কি আমাদের তাই এইসব বিষয়ে কোনো জড়াবে না। তখনই বাণী এসে বলে, মিস্টার চ্যাটার্জি এখান থেকে চলুন, এখানে থেকে মাথা গরম করার কোনো প্রয়োজন নেই, প্রমাণ ছাড়া কাউকে তো দোষী সাব্যস্ত করা যায় না। তখনই মৌলি বলে ওঠে, এই যে এসেছে ড্রামা কুইং এসেছে, এই যে ড্রামা করতে, অনিরুদ্ধকে রাগিয়ে আবার অনিরুদ্ধের রাগটা ভাঙাতে এখানে চলে এসেছে। এই ড্রামা কুইংকে দেখে আমার প্রচন্ড রাগ হয়। তখনই দেখা যায় যে বাণী অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ বাবু এখানে থাকবেন না, এখান থেকে চলুন, এখান থেকে চলে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। তখনই দেখা যায় যে বাণী অনিরুদ্ধকে নিয়ে চলে যায়। তখনই দেখা যায় যে বলি নয়নতারাকে বলে ওঠে যে গ্র্যান্ড মম এখন কি করব। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, মৌলি সবকিছু হাত থেকে বের হয়ে যাচ্ছে, আমি তোমাকে পই পই করে বলেছিলাম যে এর মধ্যে যেন তুমি মাথা ঢুকাবে না, কিন্তু তুমি এর মধ্যেই গেলে। তখনই মৌলি বলে যে গ্র্যান্ড মম যদি এই ভিডিওটা অনিরুদ্ধ বা বাণী দেখে ফেলে তখন কি হবে। তখনই নয়নতারা বলে ওঠে যে আসলে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, তোমার এই ভুলের জন্য আমাদেরকে এই মাসুল দিতে হবে। তখনই মৌলি বলে ওঠে, গ্র্যান্ড মম চিন্তা করো না। তখনই গ্র্যান্ড মম বলে ওঠে যে চিন্তা করবো না কি কিসের জন্য, যদি ওই ওই বাণীর ক্ষতি করতে যাও, যদি ওই বাণী টের পায়, সেটা বাণী ওই নরেঞ্জকে কি মার মেরেছে দেখেছো, এরকম তোমারও গলাটা চেপে ধরবে, বলে দিলাম তুমি ওর কাছে যাবে না। তখনই মৌলি বলে ওঠে যে গ্র্যান্ড মম সত্যি তোমার কথা একদম ঠিক, কারণ ওই বাণী যে রাগ, বাণী যে নরেঞ্জকে মার মেরেছে, এটা দেখে তো আমারও খুব ভয় করছে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, প্ল্যান করো দিদিভাই, প্ল্যান করো, আমাদেরকে যে কোনো একটা প্ল্যান করতে হবে যাতে করে ওই বাণীকে উচিত শিক্ষা দিতে পারি। তখনই মৌলি বলে ওঠে, চিন্তা করো না গ্র্যান্ডমম, আমি ওই বিদ্যুৎকে দিয়েই এই কাজটা করাবো। বিদ্যুৎকে বলবো যে তানিয়াকে তুলে নিতে, তাহলে তানিয়াকে তুলে নিলে বাণী এমনিই মরে যাবে, আর অনিরুদ্ধকে আমি কাজে অফিসে ব্যস্ত রাখবো এই সুযোগে। তখন নয়নতারা বলে ওঠে, হ্যাঁ এই প্ল্যানটা একদম কাজের মতো কথা বলেছো দিদিভাই। তখনই অন্যদিকে দেখা যায় তানিয়া তার পেন্টিং অনিরুদ্ধ আর বাণীকে দেখাতে থাকে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, প্রিন্সেস অনেক সুন্দর করে তুমি এই পেন্টিং করেছো। তখনই তানিয়া বলে ওঠে, বাবা এটা আমি মিষ্টি মায়ের সঙ্গে বানিয়েছি, মিষ্টি মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে, আমি সেভাবে বানিয়েছি। তখনই দেখা যায় বাণী ভাবতে থাকে যে তানিয়া তো আমার কাছে এসেছিল, আমি পারিনি, কিন্তু মাসিমণি কত সুন্দর করে ওরকে এই পেন্টিংগুলো করে দিয়েছে। তখনই দেখা যায় অনিরুদ্ধর চোখে কি যেন ধুলা পড়ে, আর তখনই তানিয়াকে বলে, কি কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, প্রিন্সেস চোখে যেন কি পড়েছে। তখনই বাণীর শাড়ি নিয়ে তানিয়া চোখে ভাব দিতে থাকে আর বলতে থাকে, ঠিক হয়েছে বাবা, ষাট ষাট বাবা, আর কিছু হবে না, কষ্ট হবে না। তখনই অনিরুদ্ধ বলে, এই যে আমার পাকা বুড়ি হয়েছে, আমি একদম ঠিক হয়ে গেছি, আর কিছু করতে হবে না। তখনই দেখা যায় যে তানিয়া বলে ওঠে, বাবা তোমার কষ্ট হলে আমারও খুব কষ্ট হয়, তুমি এত কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাই। তখনই দেখা যায় অন্যদিকে মৌলি ঈশানীর কাছে এসে গলাটা চেপে ধরে আর বলে, মম মম তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে যে মৌলি আমি তোকে আগেও যেরকম ভালোবাসতাম এখনো ভালোবাসি। তখনই দেখা যায় যে মৌলি বলে, কই মম, তুমি তো আমাকে আগের মতো আদর করো না, আগের মতো আমাকে এত ডাকাডাকি করো না। তখনই ঈশানী বলে ওঠে, মৌলি এই যে মেয়ের কথা শোনো, এখন মেয়ে বড় হয়েছে, মেয়ে চাকরি করে, অফিসে যায়, মেয়ের এত সময় কই যে আমাদের সঙ্গে গল্প করার। যখন মেয়ে ছোট ছিল তখন তো মেয়ের সঙ্গে মম ডেট কথা বলতো, এখন তো মেয়ের সময় হয় না। তখনই এই মৌলি বলে ওঠে যে আচ্ছা এই জন্য তোমাদের অভিমান হয়েছে মম, আচ্ছা আজ থেকে অফিসের শেষে আমি এসে আবার ওই ছোটবেলার মতো তোমাদের সঙ্গে গল্প করব, মিষ্টি মিষ্টি কথা বলবো। তখনই ঈশানী বলে, পাকা মেয়ের কথা শোনো, আজ কি এমন হলো রে, এভাবে কথা বলছিস। তখনই দেখা যায় যে মৌলি মনে মনে বলতে থাকে যে আমাকে তো গ্র্যান্ডমম বলেছে যদি তোমাদেরকে আমার দলে না রাখতে পারি, তাহলে যদি তোমরা কখনো সত্যটা জানতে পারো আমাকে ছুঁড়ে ফেলে দেবে, এই জন্য আমি এই কাজটা করছি। এরপরই দেখা যায় যে
মৌলি ঈশানীকে বলে, মম তুমি যেটা খাচ্ছ আমাকে একটু খাইয়ে দাও না, এটা বানির পছন্দ করা খাবার। তখন ঈশানী বলে, তুই এটা খাবি মৌলি? তখনই মৌলি বলে, হ্যাঁ আমি এটা খাবো মম। তখনই দেখা যায় মৌলি ওটা গালে নিয়ে একটু উঠতে থাকে আর বলে, এত এত বিচ্ছিরি খাবার কেউ খায় নাকি? তখনই ঈশানী অবাক হয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বের হতে থাকে, আর তখনই অনিরুদ্ধ তার ফাইলটা রেখে যায় আর বাণী তার পিছে পিছে এসে বলে, মিস্টার চ্যাটার্জি আপনি তো আপনার ফাইলটা রেখেই যাচ্ছিলেন, আপনার মন মানসিকতা এখন দেখছি অফিসের দিকে নেই, আমার মনে হচ্ছে যে আপনি জোর করে অফিসে যান। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ বাণী, আমার ওই অফিসে এক মুহূর্তও ভালো লাগে না। ওই মৌলি সব সময় আমাকে তুচ্ছ করে কথা বলে, আমি আর সহ্য করতে পারছি না। তখনই বাণী বলে ওঠে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে অনিরুদ্ধ বাবু, আপনি যদি ওখান থেকে চলে আসেন তাহলে ওই পরিবারের সাথে সম্পর্ক একেবারে ভেঙে যাবে, সেটা আমি কখনোই চাইবো না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, বাণী তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে কত না ভালো হতো। তখনই বাণী বলে ওঠে, চিন্তা করবেন না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, যারা আপনাকে ভুল বুঝছে আপনাকে কথা শোনাচ্ছে তারা একদিন আপনাকে আপন করে নেবে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, সেটাই যেন হয়। এরপর অনিরুদ্ধ অফিসে এসে মৌলির কেবিনে আসলে মৌলি বলে যে হ্যাঁ ভিতরে এসো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আমাকে ডাকা হয়েছে কেন মৌলি? তখনই মৌলি বলে, হ্যাঁ ডেকেছি, তুমি কি কাজকর্ম কিচ্ছু করবে না? তুমি ভেবেছো তুমি খালি আসবে আর ঘুরবে চলে যাবে? তুমি কি পার্কে আসো নাকি? তখনই অনিরুদ্ধ বলে, কি বলছো মৌলি, আমি কাজ করি না তুমি বলতে চাও? তখনই মৌলি বলে, এখানে অনেক ফাইল পড়ে আছে, তুমি এগুলো ঠিক করে এখনই আমাকে দিয়ে যাবে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, এটা আমার কাজ না, এটা হলো এচআরের কাজ, এছাড়া যে বসে আছে সে এই কাজ করবে, সেই কাজ তো আমি করব না, ব্যাংক ম্যানেজার করবে আর এইচআর করবে, আমার এটা কাজ না। তখনই দেখা যায় মৌলি বলে, তুমিই না বলতে অনিরুদ্ধ যে সমানে সমানে কাজ করলে কোম্পানি ভালো থাকে, তাহলে তুমি আজকে এই কথা কেন বলছো? তুমি কি এটা মানো না? তখনই অনিরুদ্ধ বলে, আমি এটা মানি, কিন্তু এখন এখন তো তুমি আমাকে বলেছো যে আমি তোমাকে না চেনে যেন এখান থেকে কোনো ফাইল না নিয়ে যাই। তখনই মৌলি বলে ওঠে, হ্যাঁ বলেছি, এখন বলছি এটা নিয়ে গিয়ে এটা আমার দ্রুত এই কাজটা করে দিতে হবে। তখনই অনিরুদ্ধ ফাইলগুলো নিয়ে বলে, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, 4-5 দিনের মধ্যে আমি এটা সবকিছু ঠিক করে দিয়ে যাব। তখনই মৌলি বলে, আমি এত টাইম নিতে পারবো না, এত সময়ও দিতে পারবো না, আমি বলছি যে এখন আজকে নিয়ে যাবে, কাল সকালের মধ্যে এই ফাইলগুলো আবার আমাকে দিয়ে যাবে, আমাকে কালকে এই ফাইলগুলো লাগবে। তখনই অনিরুদ্ধ মনে মনে বলতে থাকে, আমি জানি মৌলি তুমি এগুলো সবকিছু আমাকে কষ্ট দেওয়ার জন্য করছো, যাতে আমি কষ্ট পেয়ে তোমার কাছে ফিরে যাই, কিছুতেই না, আমি কখনো কোনোদিনও তোমার কাছে ফিরে যাব না, কারণ আমি আমি বানি আর তানিয়াকে নিয়ে অনেক সুখে আছি, আমাদের তিনজনের সংসারের মাঝখানে আমি তৃতীয় কাউকে ঢুকাবো না। এরপর এই মৌলি মনে মনে বলতে থাকি, অনিরুদ্ধ আমিও দেখতে চাই তুমি কতটা টেস্ট নিতে পারো, তুমি কত দূর অবধি করতে পারো, তোমাকে এত এত প্রেশার দেবো যে তুমি এমনিতেই আমাকে বলবে যে এগুলো আর তুমি পারছো না। এরপরে অনিরুদ্ধ ফাইল নিয়ে যখন টেবিলে গিয়ে কাজ করতে থাকে তখন আরেক ফাইল দিয়ে অনিরুদ্ধের কাছে পাঠায় আর বলে যে এটা মৌলি ম্যাডাম পাঠিয়েছে স্যার। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, এত ফাইল কিসের? তখনই দেখা যায় লোকটি বলে, আমি তো জানি না মৌলি ম্যাডাম দিয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ ফাইলগুলো দেখে যে নতুন বাইরের সঙ্গে এসে কন্ট্যাক্ট করেছে। তখনই অনিরুদ্ধ ছুটে আসে কেবিনে, আর সেখানে এসে দেখা হয় দাদুর সঙ্গে। দাদু আর মৌলি কথা বলছিল। তখনই অনিরুদ্ধ দাদুর কাছে এসে বলে, দাদু তো আপনারা নতুন নতুন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন কই? আমাকে তো জানাননি, আমাকে তো কিছু বলেননি। তখনই দেখা যায় দাদু বলে ওঠে, অনিরুদ্ধ তোমাকে কি সব কথা বলে করতে হবে নাকি? এটা এচআরের যে যা মনে হয়েছে তাই করেছে, এটা ওর দায়িত্ব। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, তাহলে তো আমার এখানে থাকাটা উচিত হবে না। তখনই দাদু বলে ওঠে, দেখো আমি এত কথা বুঝি না, আমার নাতনি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, যাকে দায়িত্ব দিয়েছি সে ভালো বুঝি কাজটা করেছে, তাই বলছি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। তখনই মৌলি এগুলো দেখে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, অনিরুদ্ধ তুমি দেখতে থাকো তোমার কতটা কষ্ট দিই। এরপরে দেখা যায় যে তখনই অনিরুদ্ধর সঙ্গে দেখা করতে বাণী চলে আসে, আর অনিরুদ্ধ বাণীর সঙ্গে দেখা করতে বাইরে আসলে বাণী অনিরুদ্ধকে বলে যে আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে এসেছি, আপনি খাবার খেয়ে তারপরে মাথাটা ঠান্ডা করে কাজ করুন। তখনই দেখা যায় সেখানে মৌলি আসে আর বলে, বারবার বাণী এখানে চলে আসো কেন? এখানে ড্রামা করতে চলে আসো নাকি? তখনই বাণী বলে, না মৌলি দিদিভাই, দিদিমণি, আমি এখানে ড্রামা করতে আসিনি, আমি শুধু অনিরুদ্ধ বাবুর জন্য লাঞ্চ নিয়ে এসেছি। তখনই মৌলি বলে ওঠে, এখানে অনেক লাঞ্চ পাওয়া যায়, তাই বারবার বাড়ি থেকে লাঞ্চ আনার প্রয়োজন নেই, অনিরুদ্ধকে দেখতে আসো না,
অনিরুদ্ধকে সবসময় ফোন দিয়ে বিরক্ত করো, এখানে চলে আসো কেন, এইটা করো কেন? তখনই বাণী বলে, দেখুন আমি এমনটা করি না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, মৌলিক, আমার স্ত্রী আমার সঙ্গে কি করবে কি করবে না সেটা আমি তোমাকে কৈফিয়ত দেব না, আর আমার স্ত্রীও তোমাকে কৈফিয়ত দেবে না। আমি আমার সামনে আমার স্ত্রীকে আর তুমি এরকম ভাবে কথা বলবে না। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ তুমি কিন্তু আমাকে অপমান করছো। তখনই অনিরুদ্ধ বলে, অপমান আমি তোমাকে করছি না, তুমি আমার স্ত্রীকে আমার সামনে করছো। আমাদের পার্সোনাল বিষয়ে তুমি কিন্তু আসবে না। হ্যাঁ, অফিসিয়াল বিষয় হলে তুমি কথা বলতে পারো, কিন্তু আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। তখনই দাদু বলে ওঠে যে পার্সোনাল বিষয় সেটা বাড়ি থাকবে, অফিসে কেন এসেছে? এখানে বাইরের মানুষ তো এলাও না। তখনই দেখা যায় বাণী বলে ওঠে, আমি তাহলে বাইরের লোক হয়ে গেলাম দাদু? তখনই দাদু বলে ওঠে, হ্যাঁ বাণী, তুমি এখন বাইরের লোক। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, বাইরের লোক? এখানে তো যত লোক কাজ করে তাদের বাড়ির লোক এখানে আসার অনুমতি আছে, এটাই তো আমি দেখে এসেছি। এখন কি আমাদের ক্ষেত্রে নিয়মটা চেঞ্জ হয়ে গেল দাদু? তখনই দাদু বলে ওঠে, তোমাকে আমি এত কৈফিয়ত দেবো না, তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই রাখতে হবে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমি এইসব কিছু রাখতে পারবো না। তখনই দাদু বলে ওঠে, অনিরুদ্ধ মুখে মুখে তর্ক করবে না। তখনই দেখা যায় যে দাদু বলে অনিরুদ্ধ বলে ওঠে, দাদু আমি মুখে মুখে তর্ক করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি আমার সঙ্গে এরকম অন্যায় করতে পারো না, আর বাণীর সঙ্গে এরকম অন্যায় করতে পারো না। তখনই বাণী বলে ওঠে, দাদু আমি বাইরের লোক নয়, আমি তোমার নাতনির অধিকারে এখানে এসেছি। তখনই দাদু বলে ওঠে, কিসের নাতনি তুমি? তখনই মৌলি ভয় পেয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, তাহলে কি বাণী সবকিছু জেনে গেছে? ওই নকুল সরকার কি তাহলে বাণীকে সবকিছু বলে দিয়েছে? আমি ওই নকুল সরকারকে কিছুতেই ছাড়বো না। যদি বাণীকে সব সত্য কথা বলে দেয়, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। আমি কিছুতে এগুলো মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় যে বাণী বলে, দাদু আমাকে আর এত কথা শোনাবেন না, আমি জানি যে অন্যায়টা আমি করেছি, এজন্য আমাকে কথা শুনতে হবে। দাদু আমার ভুল হয়ে গেছে, আমি আর অফিসে আসবো না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, চুপ করো বানো, আমি দেখছি বাণী। তখনই অনিরুদ্ধ রেজাল্ট লেটার বের করে দাদুর সামনে ধরে আর বলে, দাদু আমি এই সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলাম, শুধু বাণীর কথা রাখার জন্য আমি এখানে ছিলাম। আমি আজকের পর থেকে এই অফিসে আর চাকরি করব না, আমি রেজাল্ট দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তখনই মৌলি মনে মনে বলতে থাকে, না না, এটা কিছুতেই হতে পারে না, অনিরুদ্ধ এভাবে এখান থেকে চলে যেতে পারে না। ও এখান থেকে চলে গেলে আমি তো ওকে কন্ট্রোল করতে পারবো না, ওকে যে করে ওকে এখানে রাখতে হবে। তখনই মৌলি বলে ওঠে, অনিরুদ্ধ যা হবার হয়ে গেছে, এর জন্য মাথাটা গরম করবে না। দাদু ছেড়ে দাও না দাদু, এটা নিয়ে আর মাথা গরম করার কোনো প্রয়োজন নেই। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমি কারোর কথা এখন শুনবো না মৌরি, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা করতে হবে। তখনই দেখা যায় বাণী বলে ওঠে, অনিরুদ্ধ বাবু মাথাটা ঠান্ডা করুন, দাদুরকে ক্ষমা করে দিন। তখনই দেখা যায় দাদুর কাছে ও বাণী ক্ষমা চায়, দাদু অনিরুদ্ধ বাবুকে ক্ষমা করে দিন, দেখুন ভুল বোঝাবুঝি হয়েছে। তখনই দেখা যায় দাদু বলে, কোনো ভুল বোঝাবুঝি হয়নি, যেটা উচিত মনে হচ্ছে সেটাই করছি। ও রিজাইন দিয়ে এখান থেকে চলে যাচ্ছে, তো যাক আমি রিজাইন লেটার পাস করে দিচ্ছি। এরপরে দেখা যায় দাদু অনিরুদ্ধের হাত থেকে রিজাইন লেটার নিয়ে সাইনটা করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।